যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে প্রাসঙ্গিক, আমি যেটা গত 7 বছর ধরে করছি, সেটা হচ্ছে তোমাকে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে। তোমাকে আগে কথা বলা জানতে হবে। তোমাকে আগে তুমি কে সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। আপনার কি মনে হয় না যে আমরা আসলে কি মূল্যবোধ রেখে যাচ্ছি, যার কারণে আমার সন্তান বলবে যে আমি আমার বাবার মতো হতে চাই, আমি আমার মায়ের মতো হতে চাই। সুপ্রিয় দর্শক, ফিনফ্যাক্টস আয়োজিত মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আমরা সমাজের স্বনামধন্য ব্যক্তিদের এখানে নিয়ে আসি, যারা তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সমাজের জন্য অবদান রাখছেন, মানুষের জন্য কাজ করছেন। এই ধরনের মানুষ আমাদের অতিথি হিসেবে আসেন। ঠিক আজকে আমার অতিথি হয়ে এসেছেন জনাব ইকবাল বাহার, যিনি তার স্বনামেই পরিচিত। বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন, ব্যবসার সাথে জড়িত, যারা তরুণ প্রজন্ম আছেন, তারা সবাই এক নামে ইকবাল বাহারকে চিনেন। কি জন্য চিনেন? কারণ উত্তরটা আপনারাই দিবেন হয়তোবা। নিজের বলার মতো গল্প। কি সাংঘাতিক একটা ধারণা! নিজের বলার মতো গল্প। প্রত্যেকের মানুষের জীবনে একটা গল্প বলার থাকে। এই নিজের বলার মতো গল্পকে ইকবাল বাহার সবার সামনে নিয়ে এসেছেন, সবাইকে সুযোগ করে দিয়েছেন তাদের গল্পটি শেয়ার করার জন্য, বলার জন্য। লক্ষ লক্ষ মানুষ এই নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে সংযুক্ত। তারা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন, প্রত্যেকের সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, ভাব বিনিময়ের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, জ্ঞান প্রদানের মাধ্যমে। এটা একটা অভিনব প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। নিজের বলার মতো গল্পের আমিও একজন একনিষ্ঠ দর্শক, শ্রোতা। ইকবাল বাহার যখন কোনো কথা বলেন আমি খুব মনোযোগ সহকারে শুনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি তার শ্রোতাদের প্রতি, তার অডিয়েন্সের প্রতি তার কমিটমেন্ট এত ভালো, আমিও অবাক হয়েছি যে উনি নাকে অক্সিজেনের প্রোটেকশন নিয়েও আমি দেখেছি ভিডিও করতে। দ্যাট ইজ, হি ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট বাট হি ওয়াজ ডুইং ভিডিও ফর দ্য পিপল, যাদেরকে উনি ভালোবাসেন, যাদেরকে উনি কেয়ার করেন। যাকে আমি আর খুব বেশি কথা না বলি, আমি চলে আসি আজকে আমার অতিথি জনাব ইকবাল বাহারের কাছে। ইকবাল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার অত্যন্ত বিজি শিডিউল সেখান থেকে কিছুটা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনাকে পেয়ে গেলাম আজকে, যে এই যে নিজের বলার মতো গল্প, খুব মানুষের ইমোশনের একটা জায়গা। মানুষ কিন্তু কথা বলতে চায়, কথা শোনার মানুষ নাই, বলার অনেক মানুষ আছে। কিন্তু আপনি এমন একটা প্ল্যাটফর্ম করেছেন এবং নামটাও এমনভাবে মোড়কজাত করেছেন যে ইয়েস, নিজের বলার মতো গল্প। দে উইল টেল দেয়ার স্টোরিজ টু দ্য পিপল, টু দ্য অডিয়েন্স। তাদের গল্প এখানে তৈরি হবে, সেই গল্প তারা শেয়ার করবে। এই ভাবনাটা আপনার মাথায় কিভাবে এলো? না, আমি আসলে, আপনি জানেন যে আমি একসময় চাকরি করতাম এবং পরে আমি উদ্যোক্তা হই, এবং সেটা অনেক স্ট্রাগলের একটা পর্ব ছিল। তারপরে আমি যখন মনে করলাম যে আমার খাওয়া পড়ার ব্যবস্থা হয়েছে, সেটা সমস্যা হবে না, তখন আমার মাথায় আসলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করব। তো নর্মালি আমরা যারা উদ্যোক্তা বা যারা একটু সৃষ্টিশীল মানুষ, তারা চিন্তা করে সমস্যাটা কি, কোনো একটা সমস্যা সমাধান করা যায় কিনা কোনো একটা কাজের মধ্য দিয়ে। তো আমি আসলে যেটা দেখলাম যে আমি বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, চাকরি নাই। 7-8-10 লাখ গ্র্যাজুয়েট পাশ করে বের হচ্ছে, 2 লাখ চাকরি পাচ্ছে। সরকারি পর্যায়ে 50,000, বেসরকারি পর্যায়ে 1.5 লাখ। তাহলে বাকি ছেলে মেয়েগুলো কি করবে? তাদের তো কোনো ব্যবস্থা নেই, কেউ বিদেশে যাচ্ছে। এবং শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। যারা কম শিক্ষিত বা স্বশিক্ষিত, ওরা কিন্তু বেকার কম, তারা কিছু না কিছু করে খাচ্ছে। তো এই সবাইকে নিয়েই বেসিক্যালি আমাদের, যেহেতু আমাদের একটা বড় সুবিধা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে জনসংখ্যার সবচেয়ে বেশি হচ্ছে এখন তরুণী। সো তারা যদি কোনো কাজের মধ্যে না থাকে, আপনি দেখবেন দেশে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে, দেশে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, দেশে সমস্যা বাড়বে। তাদেরকে যদি আমরা কাজের মধ্যে রাখতে পারি, তাহলে তার বেকারত্ব কমবে এবং সে চাকরি পেলে চাকরি করবে। আই হ্যাভ অল দ্য রেসপেক্ট, আমি নিজে চাকরি করেছি। কিন্তু চাকরি যেহেতু নাই, আমি ভাবলাম তাদেরকে আমি একটা আত্মকর্মসংস্থানের একটা পদ্ধতি শিখিয়ে দিই, যাতে করে তারা নিজের কিছু করে খেতে পারে। এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হলে, উদ্যোক্তা হতে হলে, নিজে কিছু করতে হলে তার কিছু দক্ষতাও দরকার, যেটা চাকরি করলেও দরকার, ব্যবসা করলেও দরকার। সেই বেসিক কিছু দক্ষতা, যেমন কথা বলতে পারা। আপনি সেল করবেন, কাস্টমারের সাথে কথা বলবেন, ব্যাংকের সাথে কথা বলবেন, ইনভেস্টরের সাথে কথা বলবেন। আপনি একজন সিইও হবেন বা এমডি হবেন, তার মানে একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবেন, লিডার। সো আপনাকে তো কথা বলতে জানতে হবে। এবং আমি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি আমি অনুধাবন করলাম। বাংলাদেশে অনেক কোর্স হয়, বিভিন্ন পর্যায়ে ট্রেনিং হয়, এবং বাংলাদেশে শুধুমাত্র
সাংবাদিক পর্যায়ে বা নিউজ প্রেজেন্টেশন পর্যায়ে যারা কাজ করে তাদের জন্য কথা বলার প্রশিক্ষণ সেন্টার আছে, কিন্তু উদ্যোক্তা হবে বা চাকরি করবে, ব্যবসা করবে, তাদের জন্য কথা বলা লাগবে এটা কেউ ভাবেই নাই এর আগে। আমার কাছে মনে হলো আমি তাদের জন্য এই ভাবনাটা ভেবেছি যে তোমাকে আগে কথা বলা জানতে হবে, তোমাকে আগে তুমি কে সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। তো সেই চিন্তা থেকে আমি তাদেরকে কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, বেসিক অ্যাকাউন্টিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ, আইসিটি, বেসিক আইসিটি, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এরকম অনেকগুলো বিষয় আছে। এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করবেন, প্রত্যেকটা জিনিস আমরা একটা কোম্পানি কিভাবে সেট আপ করবেন, কি কি লাগবে আপনার সেটা করার জন্য, ফান্ড কিভাবে আপনি পাবেন, ব্যাংক থেকে কিভাবে লোন নেবেন, পিচ কিভাবে করবেন, আপনার একটা আইডিয়া, প্রতিটা জিনিস আমি সেখানে তাদেরকে শেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি আমি কিছু ভ্যালুস তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, উদ্যোক্তা হতে হলে কি বয়স কি কোনো ফ্যাক্টর? না, উদ্যোক্তার জন্য কোনো বয়স লাগে না এবং তার প্রমাণ হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। 60 বছর 65 বছর বয়সে রিটায়ারমেন্টের পরে আমার ফাউন্ডেশনে কোর্স করে তারা উদ্যোক্তা হয়েছে। এরকম অনেক একটা এক্সাম্পল একটু বলেন তো। অনেক আছে। কি শুরু করেছে, কিভাবে তারা নানানভাবে, অনেকে আপনার কেউ হয়তো আপনার গার্মেন্টস নিয়ে শুরু করেছে এই 60-65 বছর। হ্যাঁ, কেউ হয়তো ডেনিম প্যান্ট নিয়ে শুরু করেছে, কেউ হয়তো মেয়েদের বিভিন্ন প্রোডাক্ট, কাপড় এগুলো নিয়ে শুরু করেছে, কেউ ব্যাগ বানাচ্ছে। এখানে একটু জিজ্ঞাসা করি আমি যে এই যে যারা, মানে খুব ইন্টারেস্টিং একটা এরিয়া, কিন্তু 60-65 বছর বয়সে যে শুরু করা, বিশ্বে অনেক আছে এক্সাম্পল, কিন্তু এরা যে শুরু করেছে, এরা কি তাদের প্রচণ্ড নিড থেকে শুরু করেছে, নাকি তারা বেশি স্বপ্নিক, নাকি এমন যে সে সারা জীবন চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে, পারে নাই, এখন যেই পারছে? এইখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে ওনার সামনে এই স্বপ্নটা আসে নাই কখনো। ওকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। যে ওনার এখনই ওনার এটা নিয়ে ভাবনার একটা সুযোগ পেয়েছে, এটা হলো একটা। তখন ভাবনার সুযোগ পাওয়াতে সে ভাবে আমি তো বসে আছি, সো ওয়াই নট আই এম ডুইং সামথিং। দ্যাট ইজ এ ভেরি মানে ইম্পর্টেন্ট থিং আমি মনে করি। হ্যাঁ, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো নিড তো একটা মানুষের সবসময় আছে থাকে, কিন্তু স্কোপটা তৈরি হয় না। এটা হচ্ছে একটা বড় স্কোপ, যে স্বপ্ন দেখতে হয়তো ভয়ও পেত। সো এটা একটা ব্যাপার যে আরে আমি তো পারি, তাইলে ঘরে বসে। আমাদের অনেক মেয়ে, নারী বিশেষ করে একেবারে মানে গৃহিণী, ঘরে মানে কাজ করতো, ঘরে থাকতো, হয়তো কেউ কেউ পর্দা করে, একদম গ্রামাঞ্চলে, তাদের মধ্যে জাগ্রত হয়েছে আরে আমি তো ঘরে বসে কাজ করতে পারি। তার মানে আমার যেটা মনে হচ্ছে যে আপনার নিজের বলার মতো একটা গল্প, এটা একটা আন্দোলনে রূপান্তরিত হবে বা হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তার মানে দেখবেন এটা কিন্তু ছোঁয়াছে, দুঃখ যেমন ছোঁয়াছে, সাফল্যও কিন্তু ছোঁয়াছে। যে অমুক পারছে, আমি কেন পারবো না? সে 60 বছরে পারছে, আমি তো 30 বছর, কেন আমি পারবো না? এবং এখানে আরেকটা বড় যে জিনিসটা আমি তৈরি করে দিয়েছি, সেটা হলো একটা নেটওয়ার্ক, যেটা তাকে আরো সাহসী করে তুলেছে। কারণ সে চাইলেই 64 জেলার যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে। আমার এটা দরকার। চাইলেই বিশ্বের যে কোনো দেশের সাথে সে যোগাযোগ করতে পারতেছে। আমার সাংগঠনিক পরশুদিন আমি ইউরোপে মিটিং করলাম, ফ্রান্সে। সো সে ফ্রান্সে কোথাও জার্মানিতে বা ইটালিতে কিছু তার লাগবে, আমেরিকাতে কিছু লাগবে, চায়নাতে লাগবে, মানে আপনাদের একটা পুরো গ্রুপ আছে তো, এত সব মেম্বার। হ্যাঁ, মানে সবাই কানেক্টেড ওখানে, সবাই কানেক্টেড। এবং আরেকটা জিনিস, এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্স্যাক্টলি প্রোডাক্টস, এক্স্যাক্টলি। এবং ওইখানে আমি যেটা করে দিয়েছি, এটা করোনার সময় করে দিয়েছি। করোনার সময় আপনি যখন লকডাউন শুরু হলো, সবার তো সেল বন্ধ, খুবই হতাশ। আমি ভাবলাম কি করা যায়, কিন্তু সেল তো বন্ধ হয়ে গেছে ঠিকই, খাওয়া তো বন্ধ হয় নাই। আমি তখন সবাইকে ফুড বিজনেসের দিকে বললাম তুমি যেটাই করো এখন ফুডে কনভার্ট করো, কারণ টাইমটা তোমার তো কিছু করতে হবে। এবং আমি তখন আমার শিক্ষার্থীদেরকে গ্রুপের আমি অনুরোধ করলাম যে তোমরা এদের কাছ থেকে কেনো, তুমি তো কোথাও থেকে কিনবা, ভেরি ইম্পর্টেন্ট, বাজার থেকে কিনবা, আর তুমি তো বেরোতে পারছো না, অর্ডার করো, সেই কোনো না কোনোভাবে তোমাকে পৌঁছাবে, ডেলিভারি করবে। সো এটা একটা তখন আবার একটা আন্দোলন হয়ে গেল। এখন তার বাইরে খুব একটা সেল করা লাগে না, গ্রুপে সেল পায়। আচ্ছা, এবার আমি একটু নিজের বলার মতো গল্প থেকে একটু অন্যদিকে একটু টার্ন করবো। যে আপনি অ্যাকাউন্টিং আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি চাকরি করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রফেসর ইউনূসের সাথে কাজ করেছেন। আমি একটু ওনার সম্পর্কে ছোট্ট একটা প্রশ্ন করব। যে ধরেন অনেকে বলছেন যে ওনার এত মানে বয়স্ক একজন মানুষ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, কিন্তু উনি যখন কথা বলেন তখন মনে হয় একজন তরুণ মানুষ কথা বলছেন, যে কোনো পজ নাই, মানে পজ বলতে কোনো থেমে যান না, কোথাও বাঁধে না, স্পষ্ট করে সুন্দর ডেলিভারি দেন, এনার্জির কোনো অভাব নেই। আমি আপনার কাছে একটু জানতে চাই যে ওনার সাথে যখন কাজ করেছেন, ওনার কর্মস্পৃহা, ওনার কাজ করার ধরন, এই সম্পর্কে একটু
আমার দর্শকদের কিছু যদি আচ্ছা, বলেন, আমি যদি যখন আপনি থেকে জানেন। ওনাকে চিনি তখন উনি নোবেল পান নাই। আচ্ছা, ওকে। উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং উনি ভীষণ প্রাণবন্ত একজন মানুষ এবং খুবই সাধারণ একজন মানুষ। তো আমি ওনার সঙ্গে আমার 20 বছর ধরে কোনো যোগাযোগ নাই। এর আগে ওনার সাথে আমি অনেক বছর কাজ করেছি, 2টা প্রতিষ্ঠানে উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তো বেসিক্যালি আমি যেটা ওনার মধ্যে দেখেছি সেটা হচ্ছে উনি ভীষণ প্রাণবন্ত এবং ভেরি টু দ্য পয়েন্ট। উনি একটা পেপার পড়েই উনি বুঝে ফেলতে পারেন যে এখানে কি ঘটেছে। মানে খুবই মানে শার্প এবং খুবই মেথডিক্যাল। মানে উনি যা প্রতিটা স্টেপস উনি মাপা, কি বলবেন, কি করবেন, কতটা সময় ব্যয় করবেন, সব প্ল্যান, ওয়েল প্ল্যান্ড। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি নোবেল পাওয়ার পরেও আমি ওনার সঙ্গে ছিলাম, আমি দেখেছি, আমি দেখলাম যে উনি গ্রামীণ ব্যাংকের মতো এত বড় একটা প্রতিষ্ঠানের এমডি, এবং ওনার হাতে তৈরি করা প্রায় 30টারও বেশি প্রতিষ্ঠান আমরা জানি, সাদা একটা মাইক্রোবাসে চড়ে, নন এসি। এখনো মানে তখন না, তখনকার কথা বলতে, এখন না, তখন তো মানে খুব সিম্পল একটা গ্রামীণ ব্যাংকের পেছনে একটা ছোট্ট 3তলা বাড়ি, সেটা নিচতলায় আমার মনে হয় সর্বোচ্চ 1300-1400 স্কোয়ার ফিটের একটা জায়গার মতো, বেশি হবে না আমার বাড়ি থেকে মনে হলো। আমি তো আর পুরোটা দেখি নাই, বাট আমি গিয়েছি, সুযোগ হয়েছে ওইখানে যাওয়ার। এইখানে নিচতলায় উনি থাকেন, মানে কতটা সাদা। তখন কিন্তু উনি অলরেডি নোবেল লরিয়েট। সো ওনার যে বিষয়টা সেটা হলো উনি খুবই সাদা মাটা মানুষ এবং ভীষণ আধুনিক। আচ্ছা, ভীষণ আধুনিক। আপনি চিন্তা করেন গ্রামীণ ফোন বাংলাদেশে, মানে চিন্তা চেতনায় উনি অনেকের চাইতে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এখন আপনি ওনার সাথে কাজ করছেন না বা অনেকদিন ওনার থেকে বিচ্ছিন্ন, বাট এই মানে এটা একটা অন্য লাইনের প্রশ্ন। আচ্ছা, হাউ ডু থিঙ্ক যে মানে উনি রাষ্ট্রকে সামলাচ্ছেন কিভাবে বলে আপনি মনে করেন? এটার উত্তর আমি আসলে দিতে চাই না, কারণ পলিটিক্স চলে আসবে, যে আমি এগুলো থেকে একটু দূরে থাকতে চাই। তবে একটা জিনিস শুধু বলতে পারি যে উনি রাষ্ট্রের কোনো জিনিস নষ্ট করবেন না, এটা বলে আমার বিশ্বাস। মানে সেটা অর্থনীতি হোক, সম্মান হোক, দেশের কোনো ক্ষতি হোক, সেটা উনি করবেন না, এটা আমারও বিশ্বাস। কারণ এবং বিশ্বে এখন ওনার মতো এরকম সেলিব্রিটি আমি আর দেখিনি, এটা আমাদের একটা সৌভাগ্য। আমি নটিংহাম ইউনিভার্সিটিতে পড়ছিলাম, একটা ক্লাসে আমাকে মানে প্রথম ক্লাসে জিজ্ঞাসা করছিলেন যে পরিচয় সবার, বাংলাদেশ বলেছে, উনি সাথে সাথে বললেন যে ও তুমি ডক্টর ইউনূসের দেশের লোক। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ প্রাইড অ্যাকচুয়ালি। এটা ওনার প্রসঙ্গ আনলাম আর একটা কারণে, উনি যে 3-0 কথা বলেন, সোশ্যাল বিজনেসের কথা বলেন, আপনি প্রথম দিকে একটু সোশ্যাল বিজনেসের কথা মানে নিয়ে আসলেন। সোশ্যাল বিজনেস নিয়ে আপনার কোনো থিঙ্কিং আছে? যে এই যে আপনি এত একটা বড় নেটওয়ার্কের মধ্যে এখন ঢুকে গেছেন, ইউ আর ওয়ার্কিং উইথ দেম, মানে আপনি কি সোশ্যাল বিজনেস নিয়ে আপনার কোনো নিজস্ব ভাবনা আছে কিনা, বা কোনো সম্ভাবনা দেখেন কিনা? খুব চিন্তা করে আমি সোশ্যাল বিজনেস করি নাই, কিন্তু আমার ধরেন যে কয়টা প্রতিষ্ঠান আছে তার মধ্যে কয়েকটা প্রতিষ্ঠান আছে যেগুলো কাইন্ড অফ সোশ্যাল বিজনেস। কেন সোশ্যাল বিজনেস আমি বলতেছি, যে সেগুলোর কোনোটার বয়স হয়তো 6-7 বছর হয়ে গেছে, আমি 1 টাকাও পাই নাই বিনিয়োগ করার পরে, বা আমি নেই নাই বা নেয়ার মতো অবস্থাও নাই, কিন্তু আমি এগুলো চালিয়ে যাচ্ছি। কেন চালিয়ে যাচ্ছি? সেখানে কিছু লোক কাজ করে, তাদের বেতন হয়, তাদের সংসার চলে, এবং প্রত্যেক মাসে মাসে আমাকে এখন টাকা দিতে হচ্ছে না, কিন্তু সেলফ সাস্টেনেবল, তারা চালাতে পারছে সেটা। মানে ওরা যেটা আয় করছে তা দিয়ে তারা চলতে পারছে, মানে তারা দে আর পেইং themselves, but as owner you are not getting something. I am not getting, but তাও আমি এটা চলছে। এটাকে আপনি সোশ্যাল বিজনেস বলতে পারেন। এটা হয়তো ইকবাল বাহার না হয়ে অন্য কেউ হলে বন্ধ করে দিতে হয়। যেহেতু আপনার সোশ্যাল সার্ভিসের প্রতি একটা কনসেন্ট্রেশন আছে, সোশ্যাল একটা কমিটমেন্ট আছে, ওখানে একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে এবং কিছু মানুষ চলতে পারছে, এই হচ্ছে আপনার মোটিভেশন, যেটা চলছে। মানে 1-2 বছর চালানো যায়, হয়তো লসে কেউ 1-2 বছর চায়, বাট আমার এরকম 2টা প্রতিষ্ঠান আছে যেগুলোর বয়স 7 বছর হয়ে গেছে, আই এম স্টিল রানিং। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেমন যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমরা কাজ করি, সেটা আপনিও যেহেতু এটাই মানে আপনার মানুষজনকে এটা শেখাচ্ছেন, এমার্জেন্সি ফান্ডের যে ইস্যুটা, যে 3 মাস 6 মাস কখনো 1 বছর বা 2 বছর সর্বোচ্চ, এরকম একটা বিষয় যে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে, ব্যবসায়ীদের জন্য এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনীয়তা কেমন আছে বলে আপনি মনে করেন? না, খুব বেশি, কারণ আমি দেখেছি এখানে প্ল্যানিংটা খুব জরুরি, মানে আগে থেকে প্ল্যানটা করা। আমি এরকম অনেক উদ্যোক্তাকে দেখেছি, সে সব করলো, রেডি করলো, অফিস রেডি করলো, কিন্তু র মেটেরিয়াল কেনার টাকা নেই, বা তার ওয়ার্কিং ক্যাপিটাল নাই অফিস চালানো, যে
প্রফিট তো আর ডে ওয়ানে আসে না, জি। 1 বছর 2 বছর সময় লাগবে। এই টাইমটার জন্য তার যে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার এটা তার বাজেটেই নাই বা তার হিসাবের মধ্যে নাই, চিন্তার মধ্যেই নাই, বা এটা তো ইনভেস্টমেন্টের একটা অংশ। সো এইখানে এই যে কুশনগুলো আমরা সবসময় বড় বড় ইয়ের দিকে তাকাই, কিন্তু এই যে ডেলি অপারেশন অনেকেই ভাবে যে ডে ওয়ান থেকেই তো আমার ইয়ে হয়। আরেকটা জিনিস যেটা আমি খুব সতর্ক করি সেটা হচ্ছে প্রতিষ্ঠানকে ব্যক্তি থেকে আলাদা করতে হবে। ইটস এ ডিফারেন্ট এন্টিটি। আমি মালিক, আমি প্রতিদিন অ্যাকাউন্টস থেকে টাকা নিব, নো। তুমি একটা বেতন ঠিক করবা এবং ডেফিনেটলি তুমি ব্যবসা শুরু করার 1 বছর কিছু নিতে পারবে না, আগে যেভাবে চলছে ওইভাবে চলো। কারণ এই যে খুব ইম্পর্টেন্ট কথা, যে সেপারেট করে ফেলতে হ্যাঁ, সেপারেট করতে পারবে। আমাদের এখানে বড় বড় কর্পোরেট হতে পারে না, না, মানে সব মনে হয় সব আমার নো, এটা আমার না, এটা ইনস্টিটিউশনের। এটা বিজনেসকে ক্ষতিগ্রস্ত করে। অনেক সেল হচ্ছে, মাস শেষে টাকা পায় না, খুঁজে পায় না। আচ্ছা, নিজের বলার মতো গল্পকে নিয়ে আপনি কোথায় যেতে চান? হোয়াট ইজ ইউর মানে ড্রিম? আমার ড্রিম হচ্ছে, আপাতত 2টো ড্রিম আছে আমার নিজের বলার মতো একটা গল্প নিয়ে। প্রথম ড্রিম হচ্ছে আমি 18 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এ পর্যন্ত। আমি 1 কোটি মানুষের কাছে আমাদের শিক্ষাটাকে, বিনামূল্যের শিক্ষাটাকে পৌঁছাতে চাই। সেটা যদি আল্লাহ সুযোগ দেন আমার মৃত্যুর আগে দিন পর্যন্ত আমি এটা চলমান রাখবো। এটা হলো প্রথম ড্রিম। আরেকটা হলো আমার রিটায়ারমেন্টে যাওয়ার ইচ্ছা আছে। বিজনেস থেকে কেউ রিটায়ারমেন্টে যায় কিনা আমি জানি না, বাট আমার ইচ্ছা আছে বিজনেস থেকে রিটায়ারমেন্টে যাওয়ার কোনো এক সময়, আমি জানি না সেটা কখন। তখন আমি একটা স্কুল করব, বিজনেস স্কুল। এবং সেখানে আমি এখন দিন তো আমি অনলাইনে শেখাচ্ছি, ওইটাও চলবে। আমি সামনাসামনি এরকম 1-to-1 আমি শেখাবো। এটাও কি বিনামূল্যে করবেন? এটাও বিনামূল্যে করবো। আচ্ছা, এটা ফাইন্যান্স কিভাবে? এটা ফাইন্যান্স আমি ব্যক্তিগতভাবে করবো। আলহামদুলিল্লাহ, আপনার এই উদ্দেশ্য কবুল হোক। ভেরি গুড। আপনার যে উদ্যোগ, আপনার যে স্বপ্ন, আমরা আশা করব যে আল্লাহ আপনার স্বপ্নের সাথে তো একাত্ম অবশ্যই আমি মনে করি যে, এবং আপনার স্বপ্ন পূরণে সহায়তা করবেন। কারণ দেশের অনেক মানুষের জন্য আপনি কাজ করছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার নিজের বলার মতো গল্প এটা আমাদের বলার মতো গল্পে পরিণত ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমার সাথে এতটা সময় দেওয়ার জন্য, আমার দর্শকদের জন্য এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।